ধর্ষণ হত্যার প্রতিবাদে উত্তপ্ত রাজপথ। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। আস্থা রাখছেন ভুক্তভোগীর বাবা। হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। সিলেটেই 5 জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, মারধরের অভিযোগ, কয়েকজন আহত। হামলায় জড়িতদের বিচার দাবি এনসিপি নেতার। ছিনতাইকারী ধরতে অভিযানের সময় র্যাবের ওপর হামলা, সিলেটে বাহিনীর সদস্যের মৃত্যু। জড়িতদের গ্রেফতারে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। এবং উত্তরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হলো হাটি কুমরুল ইন্টারচেঞ্জ। ভোগান্তি কমবে রংপুরগামী যাত্রীদের। স্বস্তির ভ্রমণ নিশ্চিতের আশ্বাস মন্ত্রীর। বাংলার সময় সঙ্গে আছি আমি তাজমিলা খান। শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সরগরম রাজপথ। ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দ্রুততম সময় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উচ্চারিত হয় সবার কণ্ঠে। প্রতীকী লাশ নিয়ে রাজপথে মিছিল, ক্ষোভ আর নিন্দার ঝড়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ফুঁসছে সারা দেশ। বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে শত শত মানুষ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সবাই। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর প্রতিবাদী মানববন্ধন করে। অংশ নেন কোমলমতি শিশুরাও। সকল শিশুদের উপর যেই নিপীড়ন নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটে, এইটির বিচারের জন্য একটি আলাদা শিশু আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। শিশুর নিরাপত্তা নিশ্চিত করো এবং জাস্টিস ফর রামিসা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পিরোজপুরের সড়ক মহাসড়ক। এছাড়া কিশোরগঞ্জে জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদ মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাংলার মানুষ এই রামিসার ধর্ষকের বিচার প্রত্যক্ষভাবে প্রকাশ্যে দিবালোকে দেখতে চায়। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসার কবর জিয়ারত করে পরিবারের সদস্যরা। জুমার নামাজের পর ইছাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন স্বজনরা। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামের বাকলে ধর্ষণ চেষ্টার শিকার 3.5 বছরের শিশুকে রাখা হয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হতে ডিএনএ নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এদিকে গ্রেফতার অভিযুক্ত মনির পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছর বয়সী শিশু নিখোঁজ হওয়ার পর বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয় যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে আটক করে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বলেন, ডিএনএ ঢাকায় পাঠানো হয়েছে, ফলাফল 1 মাস পরে জানা যাবে। একটা মেয়ে এরকম দর্শিতা হবে, এটা কখনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এইরকম ঘটনা একটার পর একটা ঘটছে, এটা খুবই দুঃখজনক। ডিএনএ জন্য স্যাম্পল কালেকশন করেছি, এটা আমরা এখন ডিএনএ টেস্ট করার জন্য এটা আমরা ঢাকায় পাঠাবো। যদি এটা কনফার্ম রিপোর্ট আসে তখন আমরা বলবো যে এটা কেস। বৃহস্পতিবার ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাকুলিয়া এলাকায়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 3.5 বছরের মেয়ে কথা বলতে পারে না, ওকে মুখ চাপি ধরি এরকম করন, এটা কি কথা? আমাদের বাংলার মাটিতে এগুলো বিচার হচ্ছে না। আজকে করছে ওরা কালকে করবে, আমারে আজকে করবে, মুখার এরকম কান্ডা বিচার চাই। একজন মরলে 10 জন শিক্ষা পাইব। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশের কর্তৃপক্ষ যে বাধা দিয়েছে দেখেছেন, আমরা আমাদের অনেক 30 থেকে 35 জন ফোর্স বিভিন্নভাবে আক্রান্তের শিকার হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন ও হামলার ঘটনায়ও মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। সিলেটে মারা গেল 5 জন। বিস্তারিত জানাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দিন যত যাচ্ছে সিলেটে হাম পরিস্থিতি তত ভয়াবহ রূপ নিচ্ছে। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 5 জন শিশু মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শিশুর মৃত্যু 47 জন। এই 47 জন শিশুর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন 4 জন, বাকি যারা রয়েছেন 43 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এবং জানিয়ে রাখতে চাই, গেল 24 ঘন্টায় যে 5 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন হচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন, বাকি 2 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং অন্য একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে 283 জন হামের উপসর্গ নিয়ে এবং হাম নিয়ে রোগীর চিকিৎসা নিচ্ছেন এবং গেল 24 ঘন্টায় 74 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, 1 জানুয়ারি থেকে আজ 22 মে পর্যন্ত নিশ্চিত ল্যাব হাম রোগে মারা গেছেন 158 জন শনাক্ত হয়েছেন এবং 4 জন কিন্তু হাম রোগে মৃত্যুবরণ করেছেন। সিলেটে যদি আইসিইউর কথা বলি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 34টি আইসিইউ রাখা হয়েছে যেখানে আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমরা দেখেছি যারা আসলে মারা গিয়েছে হামের উপসর্গ নিয়ে তাদের সাথে, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। অনেকে বলেছেন যে আসলে চিকিৎসকরা বলছেন শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে নয়, যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের এর আগে নিউমোনিয়া সহ হার্ট ফেলিওর থেকে শুরু করে শ্বাসকষ্ট বিভিন্ন অন্যান্য উপসর্গ কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং সিলেটে হাম পরিস্থিতি এই ভয়াবহ রূপ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা চালিয়ে যাওয়ার জন্য। তবে টিকাদান কর্মসূচিতে আসলে সমস্যা ছিল বলেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম। ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও মারধরের অভিযোগ উঠেছে। হামলায় 3 জন আহত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শাস্তির দাবি জানান পাটোয়ারি। ঝিনাইদহের পৌর কালেক্টর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বের হচ্ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীরা। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। লাঠিসোঁটা নিয়ে মারধরের অভিযোগও করেন তারা। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য ছাত্রদল ও যুবদলকে দোষারোপ করে সুষ্ঠু বিচারের দাবি জানান পাটোয়ারি। নামাজ পর যখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বের হচ্ছিল তখন কিছু লোক আতর্কিত হামলা সেখানে করেছে। প্রশাসনের উপস্থিতিতে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে এটা আমাদের প্রত্যাশা নয়। আব্দুল মজিদ চাঁদাবাদ সন্ত্রাসের জনক এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। 3 জনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। গুন্ডা পান্ডা বাহিনী যারা এখানে অ্যাটাক করেছে আমাদের উপর হকি স্টিক দিয়ে, তাদের আমরা বিচার চাচ্ছি। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা জানান, বিক্ষুব্ধ ছাত্র জনতা এনসিপি নেতাদের ওপর চড়াও হয়েছে। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সময় সংবাদ, ঝিনাইদহ। বগুড়া পুলিশ লাইন্স থেকে বেতার শাখার সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এএসআই আরিফুল ইসলাম গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর কারণ উত্তরের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটি কুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী ফ্লাইওভারের লেন। রংপুর বিভাগের 8 জেলার যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এই মোড় দিয়ে পার হতে পারবে। ঈদযাত্রা যানজট মুক্ত হবে আশা কর্তৃপক্ষের। আর নিরাপত্তায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সড়ক মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া লেনে ভাগ হয়ে চলাচল করে 22 জেলার যানবাহন। প্রতিদিন করে 20 থেকে 22 হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে বেড়ে দাঁড়ায় 50 হাজারে।
এবার ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নির্মাণাধীন হাটিকুমুর ইন্টারচেঞ্জের ঢাকা থেকে বগুড়া রংপুরগামী ফ্লাইওভার লেনটি খুলে দেওয়া হয়েছে, ফলে যানজটের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা চালক ও যাত্রীদের। রাস্তাঘাট সব ক্লিয়ার করে দিয়েছে, আপনার ব্রিজ, ওভার ব্রিজ সব খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেক বেটার, কোনো যানজট নাই, রাস্তাতে কোনো যানজট নাই, যাত্রীর কোনো ভোগান্তি নেই, আমাদের কোনো ভোগান্তি নেই। তো অনেকগুলো লেন হয়েছে, তো আমার মনে হচ্ছে যে এবার জ্যামটা কম হবে এবং আমরা সুফল পাবো আর কি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী 8 জেলার মানুষ কোনো বাধা ছাড়াই এই পয়েন্ট দিয়ে পার হতে পারবেন। আমরা যে নতুন লেনটি খুলে দিলাম, যেটা ঢাকা থেকে সরাসরি বগুড়া বা রংপুরের দিকে যাবে, তো এটা যদি যায় তাহলে আমাদের টোটাল যানবাহনের 60% যেহেতু যাচ্ছে, সো হাটিকামুর ইন্টারচেঞ্জে আর যানজটের কোনো সম্ভাবনা থাকবে না। ঈদে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, মোড়ে মোড়ে প্রত্যেকটা মোড়ে অফিসার ফোর্স আছে, টহল পার্টি আছে। 738 কোটি টাকা ব্যয়ে হাটিকুমুর ইন্টারচেঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনগণের সহযোগিতা থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 3 দিনের মধ্যে 2.5 কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা বড় চ্যালেঞ্জ। এতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করা কঠিন হয়ে পড়ে। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি, সেই সঙ্গে অনুকূল আবহাওয়া থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব বলে আশ্বস্ত করেন মন্ত্রী। 3 দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদযাত্রা নিশ্চিত করতে পারবো। রাজশাহীর বাগমারায় তাহেরপুর হাটে জমজমাট কোরবানির পশুর বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সেই সন্ধ্যার সময় বেচাকেনা একটু বেড়েছে। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর পশুহাটে। এখানে আমরা যেটি দেখেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে চড়া দাম ছিল গরুর, এবং খামারিরা সে সময় তারা একটু ছেড়ে, অর্থাৎ কম দামে গরু বিক্রি করতে রাজি ছিল না, এবং দুপুর পর্যন্ত খুব বেশি গরু কেনা বেচা এখানে হয়নি। বিকেলের পর তারা কিছুটা দাম ছেড়েছে, এবং বলা চলে যে সকালে যে গরুর দাম 1 লাখ টাকা ছিল, বিকেলে সেই গরু 90,000 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ গরু প্রতি 10 থেকে 15,000 টাকা কম দামে বিকেলে তাহেরপুর হাটে গরু বিক্রি হয়েছে, এবং সেই কারণেই জমজমাট কেনা বেচা এখনো চলছে। সাধারণত উপজেলা পর্যায়ের হাটগুলো বিকেলের পর সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু এখনো এই তাহেরপুর হাটে পুরো হাট জুড়েই গরু রয়েছে, এবং এখানকার ব্যবসায়ী বা বাজার সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে যেহেতু এখন জমজমাট বিক্রি হচ্ছে, সেই কারণে হাট তারা 8টা পর্যন্ত চালাবেন। এবং আমরা বাজার ঘুরে দেখেছি, এখানে বেশ গরু আমদানি ছিল, পুরো মাঠ জুড়ে এখানে গরু ছিল, এবং এই মাঠের আশেপাশে উপচে পড়া ভিড় ছিল ক্রেতা বিক্রেতা এবং গরুর। বিকেলের পর থেকে বেচা বিক্রি শুরু হয়, এবং সন্ধ্যার পরে এখন জমজমাট বিক্রি হচ্ছে। এখানে সবচেয়ে বেশি চাহিদা ছিল ছোট এবং মাঝারি গরুর। 2 থেকে 4 মণ ওজনের যে ছোট গরু ছিল সেগুলো 80,000 টাকা থেকে 1,30,000 টাকার মধ্যে বিক্রি হয়েছে, এবং 4 মণ থেকে 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,40,000 টাকা থেকে 1,80,000 টাকা, এবং যেগুলো 6 মণের উপরের গরু সেগুলো 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে এখানে বিক্রি হয়েছে। এবং এখানে যারা ক্রেতা তারা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় তারা কোরবানি প্রতি 10 থেকে 15,000 টাকা বেশি দিয়ে পশু কিনতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ার কারণে তারা যে গরু মোটাতাজা করেছিলেন তাতে এবার ব্যয় বেড়েছিল, এবং যার ফলে এবার গরু বিক্রি করে তাদের লস হচ্ছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া আসলে বাজার জুড়ে ছিল। এই ছিল রাজশাহী তাহেরপুর হাট থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম। ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাবের 1 সদস্য। সিলেট নগরীর কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। দিনে দুপুরে সিলেট নগরীর কোতোয়ালি থানার সামনে ঘটল ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী ধরতে অভিযানের সময় ছুরিকাঘাতের শিকার হন র্যাব 9 কর্মরত সদস্য ইমন আচার্য।
শুক্রবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য অভিযানে যোগ দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করে পুলিশ। দৌড়ার লাগে আর ওই একজন মনে হয় আগে ছিল দৌড়টা এন্ডে করতেন না দিবার মারিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যখন দেখেছে যে পুলিশের কাছ থেকে একজন পালিয়ে আসতেছে, তাকে ধরার চেষ্টা করে র্যাব সদস্য ইমন আচার্য যখন ঝাপটি ধরার পরেই এই মাদক কারবারির কাছে থাকা ধারালো ছুরি দিয়ে এই ইমন আচার্যকে আঘাত করে বুকের বাম পাশে। আরো কয়েকজন ছিল, কিন্তু দৌড়ে যাওয়ার সময় তারা বিক্ষিপ্তভাবে দৌড়ানোর ফলে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে আমরা শনাক্ত করতে পারিনি। নিহত ইমন আচার্যের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। দীর্ঘদিন ধরে তিনি র্যাব নয়ে সিলেটে কর্মরত ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু গুলি বিনিময় হয়েছে। এ সময় দয়াল ও জাহাঙ্গীর বাহিনীর জিম্মিতে থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। জব্দ হয়েছে অস্ত্র ও গুলি। কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কয়রা ও শ্যামনগর এলাকায় জেলেরা মাছ কাঁকড়া ধরতে গেলে বনদস্যু দয়াল বাহিনী তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কেওড়াতলা খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যায় দস্যুরা। এ সময় জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। এদিকে শিবসা নদীর বড় দুধমুখ খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর অবস্থানের খবর পায় যৌথ বাহিনী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় দস্যু দল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১ নলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা আরও ১১ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। কক্সবাজার সমুদ্র সৈকতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ইকো রিসোর্ট। সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের মাঝামাঝি প্যাসিফিক বিচ লাউঞ্জ ইকো রিসোর্টে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে রিসোর্টের ৩টি ঘর পুড়ে যায়। সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়ার লিচুর বাম্পার ফলন হয়েছে। মঙ্গলবাড়িয়া গ্রামে বর্তমানে ছোট বড় ১০,০০০-এর বেশি লিচু গাছ রয়েছে। বাগান থেকেই বিক্রি হচ্ছে সুস্বাদু এই ফল। দিনে দিনে এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে লিচু চাষ। এবার মঙ্গলবাড়িয়া থেকে ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে উত্তপ্ত রাজপথ। অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি। দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার, আস্থা রাখছেন ভুক্তভোগীর বাবা। হামা উপসর্গে ঝরল আরও ১১ শিশুর প্রাণ। সিলেটেই ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের ১ মাস আইসোলেশনে রাখার পরামর্শ। এবং ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, মারধরের অভিযোগ। কয়েকজন আহত, হামলায় জড়িতদের বিচার দাবি এনসিপি নেতার। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। তাজমিল, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।